পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে সদরের বাহুকা, চৌহালি ও শাহজাদপুরে দেখা দিয়েছে ভাঙন, প্লাবিত হয়েছে চরাঞ্চল। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্ট এলাকায় ১২ সেন্টিমিটার এবং কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার বেড়েছে। এতে নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে নদীপাড়ের বাসিন্দারা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, যমুনায় গত ৭ দিন একটানা পানি বাড়লেও সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৬০ সেন্টিমিটার এবং মেঘাইঘাট পয়েন্টে ২০৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার কারণে মানবেতর দিন কাটছে ফরিদপুর পৌরসভার গোয়াল চামট ও আশেপাশের এলাকার ৫ শতাধিক পরিবারের। একই সাথে বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকছে এলাকার বহু ৩ ফসলি জমি। এলাকাবাসীর দাবি, একটি সেতুর মুখ আটকে দেওয়ার কারণে কয়েক বছর ধরে তারা এই দুর্ভোগে পড়ছেন। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন ধরে ফরিদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নিচু এলাকার পানি সরত শহরের বাইপাসের টেক্সটাইল কলেজ এলাকার সেতুর নিচ দিয়ে। কিন্তু কয়েক বছর ধরে সেতুটির মুখ বন্ধ করে ব্যক্তি মালিকানায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী বলছেন, পানি নিষ্কাশন না হওয়ায় গোয়ালচামট ও আশপাশের এলাকার দুটি মাঠের বিপুল পরিমাণ জমিতে ফসল আবাদ ব্যাহত হচ্ছে। বছরের ৮ থেকে ৯ মাস জলাবদ্ধতা থাকায় ৩ ফসলি জমি এক ফসলিতে পরিণত হয়েছে। জলাবদ্ধতার কারণে আমাদের বাসায় পানি, চুলের ভিতরে পানি, রান্না খাওয়ার মতো অবস্থান নাই। কৃষকদের শুধু ফসলের মাটি না, কৃষকদের বাড়িতে আঙ্গিনায় পানি গিয়েছে। তাদের পরিবার আর সর্বশান্ত হয়েছে এবং তাদের শিশুদের স্কুলে পাঠাতে পারছে না। এলাকাবাসীর দাবি, ওই এলাকার ৫ শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে থাকায় দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। পশু পাখি পালন ও চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। শত শত একর জমিতে জলাবদ্ধতার শিকার এই এলাকাটা জলাবদ্ধতার শিকারের কারণে কোনো ফসল হচ্ছে না। পানি যদি আমরা কেউ বাড়িতে পারি না, আমাকে গরু ছাগল হাঁস মুরগি সব নষ্ট হয়ে যায়। ফসল তো এই নাই জায়গায়। ৬টা ছাগল, 2টা গরু, 2টা নাতি নাতকুন নিয়ে আমার বিটারা বাড়িতে পারে না, অনেক কষ্ট হয়। বাড়িতে বাইরে যাইতেছে না। এই দেখেন যে কি পানি, পানিতে পাড়া দিলে পাও ফুলকে। দুর্ভোগের সমাধান চাইতে বুধবার মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। পরে বিক্ষোভ নিয়ে সদর উপজেলা পরিষদে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন তারা। এ সময় সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দিয়েছি, উনি সরেজমিনে দেখবেন। আবেদনকারীরা আছেন, তারা ওনার কাছে যাচ্ছেন। এটার সাথে সরকারি যে সংস্থা দায়িত্বরত আছে তাদের সাথে আমরা কথা বলে কোঅর্ডিনেট করে কিভাবে এটার সমস্যাটা কিছুটা হলেও রাঘব করা যায় দ্রুত, সেই বিষয়ে আমরা চেষ্টা করব। খুব শীঘ্রই খালের মুখ খুলে দিয়ে এবং খালটি খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাকিলা সিথি, ৭১। ৪৮টি দেশের সাথে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শুক্রবার সকালে ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী আরও জানান, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার ব্যর্থ হতে আসেননি। ব্যর্থতার সকল জায়গা চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ গঠন করা হবে। পরে তিনি জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে মত বিনিময় করেন। আমাদের গভর্নমেন্ট ডাইরেক্ট ভোটে, জনগণের ভোটে ইলেক্টেড গভর্নমেন্ট, ভাস্ট মেজরিটি পিপল অফ আওয়ার কান্ট্রি দে ভোটেড ফর বিএনপি, এবং আমরা ব্যর্থ হওয়ার জন্য আসি নাই, আমরা সফল হব। গত ১৭ বছরে দেশ অনেক পিছিয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে কাজ করতে হবে বলেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। শুক্রবার ফরিদপুরে বৈশ্বিক মহামারীর প্রভাব মোকাবিলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিটি হাতকে কাজের হাতে পরিণত করার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, সুশিক্ষা অর্জন করতে পারলেই কেবল সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। পরে ১৫৬ জন উপকারভোগীর মাঝে গবাদি পশু বিতরণ ও প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র বিতরণ করেন। মেহেরপুর সীমান্ত দিয়ে চতুর্থবারের মতো পুশিন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ, তবে বিজিবির বাধায় বিএসএফ তাদের ফেরত নিয়েছে। ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কাঁটাতারের গেট পার করে ৩ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবি বাধা দিলে তারা শূন্য রেখায় অবস্থান নেয়। শুক্রবার এলাকার লোকজনের সহযোগিতায় ৩ জনকে কাঁটাতারের ওপারে ফেরত নেয় বিএসএফ।
শেরপুরের শ্রীবর্দী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় 9 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি জানায় আটক 9 জন মানব পাচারকারী সদস্যদের মাধ্যমে 40,000 টাকার বিনিময়ে ভারতে যাচ্ছিল। এরপর শেরপুরের হারিয়াকুনা পাহাড়ের গহীনে সীমান্তে অপেক্ষায় ছিল। এ সময় বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের শ্রীবর্দী থানায় পাঠানো হয়। এদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। লক্ষ্মীপুরের রায়পুরের মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই এলাকাবাসীর গণপিটুনিতে মারা গেছে সন্দেহভাজন ঘাতক অন্তর মজুমদারও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। মনির, মামলায় কাদের আসামি করা হয়েছে এবং হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে সব মিলিয়ে জানাবেন। অন্তর মজুমদার এই মামলার এই আসামি থাকতেন যদি তিনি বেঁচে থাকতেন, এবং সেই ঘটনা এই মামলা থেকে তখন উদ্ঘাটন করতে সহজ হতো আর আমরা সে তথ্য দিতে পারতাম। ইতিমধ্যে অন্তর মজুমদার এই নাশকতা অর্থাৎ যে 4টি প্রাণ অর্থাৎ একই পরিবারের মা সহ 3 মেয়েকে নির্মমভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর তারা মারা যায়। সেই ঘটনার পর অন্তর মজুমদারও পালিয়ে যেতে চেষ্টা করেছিলেন। স্থানীয় লোকজন সেক্ষেত্রে অন্তর মজুমদারকে আটক করে। আটক করার পরে ঠিক এই বাড়ি থেকে এই পিছন দিক দিয়ে নামার পরেই অন্তর মজুমদারকে লোকজন আটক করে পরবর্তীতে গণপিটুনি দেয়। এরপর আহত হওয়ার পরে পুলিশ তাকে হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা করেন। এরপরে হাসপাতাল অর্থাৎ গতকাল বিকেল 5টার দিকে অন্তর মজুমদার হাসপাতালে মারা যান। বিষয়টি হাসপাতালের যে আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন অরূপ চন্দ্র দাস, তিনি তখন বিষয়টি নিশ্চিত করেন। এরপরে এই মানুষের মাঝে এক ধরনের আবেগ, শোক এবং বিচারের বাণীতে খুব উৎকণ্ঠা দেখা দেয়। সেই সাথে যোগ হয় এই অন্তর মজুমদারের যে যাদেরকে কুপিয়ে এবং নৃশংসভাবে হত্যা করেছেন এমন একটি অভিযোগ তার বিরুদ্ধে যখন উঠে, এই ঠিক তাদের সন্তান তিনি এই বাসায় ছিলেন না। সেক্ষেত্রে জুনেদ সেই এই মামলার বাদী সে বেঁচে যায়। প্রাণ চিপাত জুনেদ আহমেদ চিপাত সে বেঁচে যায়। বেঁচে যাওয়ার পরে তিনি অনেকটাই ভারাক্রান্ত নিয়ে এবং কষ্টে সে কান্নাকাটি করে, এক পর্যায়ে অচেতন হয়ে যায়। এরপরে সে যেই দোকানে হায়দার এন্টারপ্রাইজ একটি প্রতিষ্ঠানে মুরাদ তার যেই যার অধীনে তিনি কর্মস্থলে ছিলেন তারা তাকে আশ্রয় দেন এবং তাকে সান্ত্বনা দেন। এবং গতকাল পর্যন্ত তিনি কারোর সাথে ওরকম কথা বলেননি, গণমাধ্যমে কথা বলেননি। এরপরে যখন আজকে ঠিক 12টার পরে যখন সে বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন, এরপর মামলাটি রুজু করেন। সেই মামলায় পরে তিনি গণমাধ্যমে কথা বলেছেন, তারপরও অনেক কম কথা বলেছেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলবো সেই বিষয়টি, স্থানীয় লোকজনও খুব তারা সেইভাবেই এই যে একটি হত্যাকাণ্ড হলো, এই হত্যাকাণ্ড হওয়ার পরে কেমন লাগতেছে, মানে কেমন ভাবে এই এলাকার লোকজন ভাবছে, আর হত্যাকাণ্ডের পরে আপনারা কি দাবি করছেন? আসলে হত্যাকাণ্ড ঘটার পরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই এরপরে পুলিশ কালকে 11:30 দিকে এই বিল্ডিং এর পিছনে হত্যাকারী ওই যে চিপের মধ্যে ছিল, ওখান থেকে পুলিশ উদ্ধার করার চেষ্টা করছে। আপনারা কি দাবি জানাচ্ছেন, এখন কি চাচ্ছেন আপনারা? এখন হচ্ছে যেন এই মামলা সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের কার্যক্রম। বিচারটা কাদের নিয়ে হবে বা কার জন্য চাচ্ছেন? বিচারটা হচ্ছে সিফাত, ওর ছেলে আছে, উনি হয়তো বাদী সম্ভবত আবু মুচা মোহন, তিনি বুঝাতে চেষ্টা করেছিলেন। আমরা শুনছিলাম আতর মনির আপনার কাছ থেকে, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব, জেনে নেব খবরাখবর। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আতর মনির। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পাঁচানি এলাকায় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হয়েছে। শুক্রবারে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাঁচানি এলাকায় হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার প্রথমে রাসেল বাহিনীর লোকজন হামিদ বাহিনীর লোকজনের উপর হামলা চালায়। পরে হামিদ বাহিনীর লোকজন একত্রিত হয়ে পাল্টা হামলা চালাতে
গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেননি। হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি। শুক্রবার সিলেট সার্কিট হাউসে মাজার কর্তৃপক্ষ এবং খাদেম পরিবারের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হুসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিতিতে শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও মাজার কর্তৃপক্ষের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, মাজারের আর্থিক শৃঙ্খলা ফেরাতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যেখানে মাজারের মোতাওয়াল্লি পরিবার, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিরা থাকছেন, আছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এই কমিটি আগামী 1 মাসের মধ্যে মাজারের দান অনুদান ব্যবস্থাপনায় একটি চূড়ান্ত ও স্থায়ী ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এই কমিটিতে সিলেট এসএমপির কমিশনার থাকবেন, রেঞ্জ ডিএজি থাকবেন। ওনারা আগামী দিন এবং সচিবিক দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক। আমরা আগামী দিন বসে আগামী 1 মাসের মধ্যেই আমরা একটি যৌক্তিক পদ্ধতি ঠিক করব, যে পদ্ধতিতে সামগ্রিক ব্যবস্থাপনাটা সম্পন্ন হবে। মন্ত্রী আরো জানান, নতুন পদ্ধতি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত মাজারের প্রচলিত নিয়মেই দান বাক্সে টাকা আসবে। বাক্স ভর্তি হওয়ার পর তা সবার সামনে গণনা করে জমা দেওয়া হবে জেলা প্রশাসকের অ্যাকাউন্টে। যেভাবে বাক্সে টাকা আসে সেইভাবে টাকা আসবে। বাক্স ভর্তি হলে এই কমিটির তত্ত্বাবধানে সেই টাকা গুনা হবে এবং সেই টাকা জেলা প্রশাসক মেনটেন করবেন একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট, শুধু সেই অ্যাকাউন্টে এই টাকাটাই থাকবে, সেই টাকা জমা হবে। গত কয়েকদিন ধরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজারের দানের টাকার স্বচ্ছতা নিয়ে সরগরম ছিল গোটা দেশ। মাজার ইস্যুতে বদল হয়ে গেছে সিলেট জেলা প্রশাসকও। হুসাইন আহমেদ সুজাদ, ৭১ সিলেট। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানিয়েছিলাম, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। 3 উপজেলায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে, প্লাবিত হচ্ছে চরাঞ্চল। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, নদী ভাঙ্গন নিয়ে এলাকাবাসী কি বলছে? ভাঙ্গন রোধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, প্রশাসনের পক্ষ থেকে কি বলছে, সব মিলিয়ে জানবো। চৈতি, যমুনা নদীর পানি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। গত 7 দিন একটানা যমুনা পানির বৃদ্ধির ফলে সিরাজগঞ্জ সদর উপজেলার যে বাহুগা ডানটির রক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধের কিন্তু 30 মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। এর ফলে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একই সাথে জেলার সাজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নেও ভাঙন শুরু হয়েছে এবং চোহালি উপজেলার যে বাকুটিয়া ইউনিয়ন রয়েছে, সেই বাকুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ এবং ভূতের দিয়ার এলাকায় কিন্তু তীব্র ভাঙন শুরু হচ্ছে। আমি এখন দাঁড়িয়েছি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হাট পয়েন্টে। এই শহররক্ষা হাট পয়েন্টে গত 24 ঘন্টায় 14 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে কাজীপুরের মেগাঘাট পয়েন্টে 14 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে গত 7 দিনে একটা পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জ যমুনা নদীর পয়েন্টে বিপদ সীমার 160 সেন্টিমিটার এবং মেগাঘাট পয়েন্টে 206 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে যে যমুনা নদীর তীর অঞ্চল রয়েছে, সেই তীর অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। একই সাথে সদর উপজেলার যে বাহুকা ইউনিয়ন রয়েছে, সেই বাহুকা ইউনিয়নের যে বিভিন্ন স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু হুমকির মুখে পড়েছে। তারা যেমনটা জানিয়েছেন যে পানি উন্নয়নের বোর্ড থেকে যে কার্যকরী ব্যবস্থা নেওয়া, সেটা কিন্তু তারা দৃশ্যমান দেখছে না। নামমাত্র কিছু জিও ব্যাগ ফেলে কিন্তু তারা পানি ভাঙন রোধের ব্যবস্থা নিচ্ছেন। একই সাথে জেলার যে সাজাদপুর উপজেলা রয়েছে, সেখানে সনাতনী ইউনিয়ন, সেখানে কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের ভাঙন রোধের ব্যবস্থা নাই। ফলে এই অঞ্চলের মানুষের কিন্তু চরম ক্ষোভ বিরাজ করছে। একই সাথে তারা জানিয়েছেন যে পানি উন্নয়নের বোর্ডে এখানে ভাঙন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারী পরিদর্শন তো দূরের কথা, কোনো ধরনের ব্যবস্থা নেই। এতে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। একই সাথে এই যে সাজাদপুর এবং সদর উপজেলায় কিন্তু ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানোর শুরু করেছে। ভাঙন রোধে যে নদী
প্রতীকী রক্ষা বাদ রয়েছে সেটা আজও স্থায়ী রূপ নেবে কিনা এটা নিয়ে কিন্তু শঙ্কিত হয়েছে এই অঞ্চলের মানুষ। তারা চাচ্ছেন যে একটা স্থায়ী বাঁধ হলে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দুর্দশা সেটা লাঘব হবে, এমনটাই প্রত্যাশা করছেন সরকারের কাছে। এ ছিল যমুনা নদীর সর্বশেষ। চৈতি। রাজু, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভাগীয় এবং জেলা শহরেও পবিত্র আশুরা পালিত হয়েছে। কারবালার শহীদদের স্মরণে শোকের কালো পতাকা এবং কালো পোশাক পরে মুসল্লিরা তাজিয়া মিছিল বের করেন। এছাড়াও ছিল আলোচনা সভা, মজলিস ও তবরক বিতরণের আয়োজন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। খুলনা নগরীর আলতাপোল লেনের আঞ্জুমানে পাঞ্জাতনী ট্রাস্ট ইমামবাড়ি থেকে আশুরার তাজিয়া বা শোক মিছিল বের হয় শুক্রবার সকাল 9:30টায়। নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিল আবার ইমামবাড়িতে গিয়ে শেষ হয়। শোক মিছিল ও আলোচনা সভায় অংশ নেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা। পাশে ক্ষমতায় আসার পর সে বুঝতে পেরেছে যে ইমাম হুসাইনের বায়াত না নিয়ে আমি কিন্তু আমার খেলাফতটা প্রতিষ্ঠা করতে পারবো না। সে খেলাফত যে রাজতন্ত্রে পরিণত করেছিল, ইমাম হোসেন সেই জালিমকে না বলেছিলেন এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। বরিশাল নগরীর শ্মশানঘাটের পোল থেকে সকাল 9টায় এবং ভাটার খাল থেকে সকাল 10টায় শোক মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। ইমাম হোসেনের নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা সেই শোকে মাতোয়ারা আমরা ওই কারণে আমরা শোক র্যালি করি। রাজবাড়িতে সকাল 10টায় আঞ্জুমানে কাদেরিয়ার উদ্যোগে শহরের বড় মসজিদ থেকে তাজিয়া মিছিল বের হয়। এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। যশোরে সকাল 11টায় দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে তাজিয়া মিছিলে শিয়া সম্প্রদায়ের কয়েকশো অনুসারী অংশ নেন। মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি প্রাঙ্গণে হয় মার্জিয়া আর শোকের মাতম। দুপুরে ইমামবাড়ি থেকে বিশাল তাজিয়া মিছিল বের হয়ে শহরের দেবেন্দ্র কলেজে সমবেত হয়। হাসিবা আলী বর্ণা, 71। চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। নগরীর সদরঘাট হুসাইনিয়া ইমাম বারগাহকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা নানান ধর্মীয় আয়োজন করে। এর মধ্যে ছিল শোক মজলিস, মাতম এবং তাজিয়া মিছিল। আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সকাল থেকেই নগরীর সদরঘাট হোসাইনিয়া ইমাম বারগাতে জড়ো হন শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ। পবিত্র আশুরা উপলক্ষে শোক মজলিসের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে একে একে পালিত হয় শোক গাথা, পাঠ, মাতম সহ বিভিন্ন ধর্মীয় অনুশাসন। পরে ইমাম বারগাহ থেকে বের হয় তাজিয়া মিছিল। মিছিলটি নগরীর নিউ মার্কেট, জিপিও এবং কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমাম বারগাতে শেষ হয়। মিছিলে আসা তরুণরা জানান, এখনো পৃথিবীতে অন্যায় থামেনি। সময়ের সাথে কিন্তু হুসাইনিয়াতি সবসময় জীবিত ছিল এবং এখনো জীবিত আছে। তার কারণে প্রতি বছরই আমরা মুহররমের প্রথম 10 দিন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আয়োজন থাকে আমাদের। সেই সূত্রে আজকে আমরা এই আশুরা শোক মিছিলটা নিয়ে বের হলাম। ইমাম হোসেন হকে ছিলেন, এজিদ ছিল বাতিলে, তাই উনি ওনাদের সাথে যুদ্ধ করে নিজের জীবন দিয়েছেন। 6 মাসের শিশু আলী আসগারে শহীদ হয়েছেন, কিন্তু এজিদদের কাছে মাথা নত করে নাই। আজকে আমরা চাই প্রত্যেকটা মুসলিম আমাদের সাথে একত্রিত হোক এবং শোক পালিত করা হোক। নবীর পরিবার সুন্নিদের জন্য যেরকম শিয়াদের জন্য এরকম, তো এই মহরমটা জানতে হবে, রিসার্চ করতে হবে এই দিনে কি হয়েছিল। আর বারগার ইমাম আমজাদ হোসেন বলেন, হযরত ইমাম হোসেন অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা দিয়ে গেছেন। তার জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইমাম হোসেন একক কারো নয়, সবারই জন্য ইমাম হোসেন, কারণ উনি শিখিয়েছেন জুলমকে স্বীকার না করে মাথা দিতে পারি, আমার সন্তানকে শহীদ করে দিতে পারি, কিন্তু আমি জুলম স্বীকার করে নিব না। সদরঘাটের পাশাপাশি নগরীর হালিশহর ও পাহাড়তলির ওয়ারলেস এলাকাতেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র আশুরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। 30 বছর ধরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে 7 মাথার নারকেল গাছটি বহু মানুষের কাছে আজও বিস্ময়। একটি নারকেল গাছে কেন এরকম হয় সেই ব্যাখ্যা নেই উদ্ভিদ বিশেষজ্ঞদের কাছে। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে আসেন। তারা চান গাছটি বেঁচে থাকুক আরও বহু বছর। তানভীর হাসান তানুর তথ্য, জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা নারকেল গাছটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন বহু মানুষ।
গাছটি মাটি থেকে প্রায় 18 থেকে 20 ফুট উপরে উঠে মূল কাণ্ড থেকে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এরপর সেই 2 শাখা থেকে 4টি এবং পরে আরও শাখা প্রশাখা থেকে মোট 7টি মাথা নিয়ে সব গাছ ছাড়িয়ে গেছে। বাবা মাও বলেছিল যে এই স্কুলে একটি সুন্দর, একটি আশ্চর্যজনক একটি গাছ রয়েছে। যখন আমি আসি তখন এখানে 3টি শাখা ছিল এবং পর্যায়ক্রমে যত সময় বেড়ে যাচ্ছে তখন এখানে শাখা আরো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। দেখার পরে এতটা অবাক হয়েছিলাম যে বলে বোঝাইতে পারবো না। আর মজার বিষয় হচ্ছে যে এরকম একটা গাছ আবার আমি যে বিদ্যালয়ে পড়ি সেই বিদ্যালয়ে আছে। বিরল এই গাছটি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। ঠাকুর ডিস্ট্রিক্টে ঠাকুর দেখি নাই আমাদের মধ্যে জীবনে প্রথম এটাই দেখেছি। অনেক মানুষ ইয়া করে নিয়ে যায় ছবি তুলে। এখনো ডাব এখানে হচ্ছে, ডাব এখান থেকে পারে, কিন্তু অযত্ন অবহেলার কারণে আজকে আপনারা হয়তো দেখছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রায় 4 দশক আগে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী গাছটি রোপণ করেছিলেন। এরও 10 বছর পর গাছটি বিরল আকৃতি নিতে শুরু করে। গাছটি রক্ষণাবেক্ষণের জন্য কি করা যায় সেটি আমি নিয়ে ভাবছি এবং আশা করি আগামী দিনে এই গাছটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নারকেল গাছটির রক্ষণাবেক্ষণে দরকারি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্কুলের শিক্ষকরা। নূর তাজমিন নীর, 71। চলছে দেশ চোখ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।